হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু LR ক্লাসেস। আমি সোমা জস। আজকে আমি তোমাদের ক্লাস 4-এর যে বাংলা পাতাবাহার বই রয়েছে সেই বাংলা পাতাবাহার বই থেকে যে 18 নম্বর চ্যাপ্টার, সেই 18 নম্বর চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। তো তোমাদের এই ক্লাস 4-এর যে বাংলা বইয়ে 18 নম্বর চ্যাপ্টারটা কি রয়েছে সেটা আগে বলে দিই। এই 18 নম্বর চ্যাপ্টারে রয়েছে আদর্শ ছেলে নামক একটি কবিতা বা ছড়া, যেটা তোমরা বলতে পারো। তো এই আদর্শ ছেলে এই কবিতাটা নিয়ে আজকে বা এই ছড়াটা নিয়ে আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব। তোমরা যেহেতু খুব ছোট ছোট বাচ্চা, তাই তোমাদেরকে লাইন বাই লাইন আমি এই কবিতাটা খুব পরিষ্কার করে বুঝিয়ে দেবো। তো এই আদর্শ ছেলে কবিতাটা শুরু করার আগে এই কবিতার যিনি লেখিকা কুসুম কুমারী দাস, তার সম্পর্কে খুব সংক্ষেপে 2-4 লাইন তোমাদের বলে দেবো। এই কুসুম কুমারী দাস যিনি জন্মগ্রহণ করেছিলেন 1875 সালে এবং মারা যান 1948 সালে। তাহলে কুসুম কুমারী দাসের জন্মসাল কত? 1875 এবং মারা যান 1948। তিনি ছিলেন বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা। তাহলে কুসুম কুমারী দাস শুধু যে লেখিকা বা কবিতা লিখেছেন সুলেখিকা তা না, তার সাথে সাথেও তার অন্যান্য আরেকটা পরিচয় হচ্ছে তিনি বিখ্যাত কবি জীবনানন্দ দাশের মা ছিলেন। তাছাড়াও সেই সময়ে তিনি যে সময়ে জন্মগ্রহণ করেছিলেন তিনি নিজেও সেই সময়ের বিশিষ্ট মহিলা কবি ও সুলেখিকা ছিলেন। তাহলে জীবনানন্দ দাশের মা, সেটা তো পরিচয় তার একটা রয়েছে, কিন্তু তার যে নিজস্ব একটা পরিচয় তিনি তৈরি করেছিলেন, তিনি সেই সময়কার তিনি ছিলেন একজন বিখ্যাত কবি বা সুলেখিকা। তার রচিত কাব্যগ্রন্থের নাম হলো কবিতা মুকুল। এছাড়া পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্য গ্রন্থও তিনি রচনা করেন। তাহলে তার যদি তোমাদের প্রশ্ন আসে যে তার লেখা কোনো একটা কাব্যগ্রন্থের নাম বলো, তখন কিন্তু তোমরা লিখবে কি? কবিতা মুকুল। তাহলে কুসুম কুমারী দাসের বিখ্যাত কাব্যগ্রন্থের নাম হলো কবিতা মুকুল। এছাড়াও পৌরাণিক আখ্যায়িকা নামক একটি গদ্য গ্রন্থ তিনি লিখেছেন। শুধু যে কাব্যগ্রন্থ লিখেছেন তা না, গদ্য গ্রন্থও কিন্তু তিনি লিখেছেন। প্রবাসী, ব্রহ্মবাদী, মুকুল প্রভৃতি পত্রিকায় তার রচিত অসংখ্য কবিতা প্রকাশিত হয়েছে। তাহলে তিনি কোন কোন কবিতায় পত্রিকাতে লিখতেন? তিনি লিখতেন প্রবাসী, ব্রহ্মবাদী আর মুকুল। এই পত্রিকাগুলোর মাধ্যমে কিন্তু তার লেখা মানুষের কাছে পৌঁছে যেত। তার লেখা কবিতার ভাষা সরল এবং ভাব সহজ। তাহলে তিনি যে খুব কঠিন ভাষা দিয়ে লিখতেন তা কিন্তু না, তিনি কিন্তু খুব সহজ সরল ভাষায় এবং যেটা তিনি বোঝাতে চাইতেন সেই ভাবটাও তিনি খুব সহজভাবে প্রকাশ করতেন। তাই তার লেখা সাধারণ পাঠক অনায়াসে গ্রহণ করতে পারে। যে এই কুসুম কুমারী দাস তিনি যে খুব কঠিন ভাষা দিয়ে বা তিনি যা বোঝাতে চাইছেন তা ঘুরিয়ে ফিরিয়ে তার লেখার মধ্যে কিন্তু বোঝাতেন না। তিনি তার লেখার মধ্যে খুব সহজ সরলভাবে লিখতেন এবং তার মনের যে ভাব প্রকাশ তিনি করতেন সেটাও খুব সহজ সরলভাবে তিনি প্রকাশ করতেন। তাই সাধারণ পাঠক কিন্তু তার লেখা অনায়াসে মুখস্থও করতে পারে বা খুব সাধারণভাবে কিন্তু তারা পড়তেও পারে, তাদের কিন্তু কোনো অসুবিধা হয় না। তো এতক্ষণ আমি তোমাদেরকে কুসুম কুমারী দাসের সম্পর্কে খুব সংক্ষেপে 2-4 কথা বলে দিলাম। এবার তারই লেখা আজকে আমাদের যে ছড়া বা কবিতাটা রয়েছে, পাঠ্য যেটা, সেইটা আমি লাইন বাই লাইন তোমাদেরকে বুঝিয়ে দেবো এবং তোমরা খুব মন দিয়ে জিনিসটা কিন্তু শুনবে। দেখো কি লেখা আছে। আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। অর্থাৎ তিনি এই কবিতার মধ্যে কি বোঝাতে চেয়েছেন তার কিন্তু যখন জীবনী সম্পর্কে আমি কিছু কথা বলেছিলাম তখন কিন্তু বলেছিলাম যে তার ভাব কিন্তু খুব সহজ এবং সরল ছিল এবং তিনি খুব সহজ সরলভাবেই কিন্তু তার লেখাটা লিখতেন। তো তিনি যেহেতু স্বাধীনতা পূর্ববর্তী সময়ের মানুষ, অর্থাৎ দেশ স্বাধীন হওয়ার আগের মানুষ,
তাই সেই সময়কার মানুষজনের চরিত্র কেমন ছিল বা একটা মানুষ তৈরি করতে গেলে তার মনের যে ভাবনাগুলো এসেছিল যে এই থাকলে সে মানুষের মতো মানুষ হবে, দেশের কল্যাণ হবে, এই কবিতায় কিন্তু তিনি তাই বুঝিয়েছেন। তাহলে প্রথম স্তবকে কি লেখা রয়েছে? আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। অর্থাৎ তখন যে ইংরেজ শাসন ছিল সেই ইংরেজ শাসনের মধ্যে মানুষজন যেন ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো। কোনো মানুষ মাথা তুলে ইংরেজদের বিরুদ্ধে কিন্তু লড়াই করতে বা কথা বলার সাহসটা পর্যন্ত কেউ পেত না। তাই তার মনে হয়েছে যে আমাদের দেশে সেই ছেলেটা কবে জন্ম নেবে যে কথায় না বড় হয়ে কাজে বড় হয়ে দেখাবে। অর্থাৎ সে বড় বড় কথা না বলে সে যেন তার কাজটা করে দেখায় বড় মহানভাবে, মানে সেই সময়কার দেশ থেকে ইংরেজদের বিতাড়িত করার কাজটা যেন সে করতে পারে, সেই কাজটাই তার কাছে মহৎ এবং বড় কাজ যেন হয়ে দাঁড়ায়। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই তার পণ। অর্থাৎ পণ মানে মনের মধ্যে কোনো দৃঢ় প্রতিজ্ঞা, তার প্রতিজ্ঞা তার নিজের কাছে যে আমি মানুষের মতো মানুষ হব, মানুষের পাশে দাঁড়াবো, মানে মানুষের সুখে দুঃখে বিপদে আপদে আমাকে যেন মানুষ সব সময় পাশে পায়, এইটা যেন সে মনের মধ্যে রাখতে পারে বা মনের মধ্যে সে যেন দৃঢ় সংকল্পিত ছিল এবং তার সব সময় মুখে হাসি লেগে থাকবে, তার বুকে তার একটা বল থাকবে, মানে বল অর্থাৎ এখানে সাহস, সাহস নিয়ে সে যেন সমস্ত মানে বিপদের সামনে গিয়ে সে লড়াই চালিয়ে যেতে পারে। বিপদ আসিলে কাছে হও আগুয়ান, নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। তাহলে কি বলছে? বিপদ আসিলে কাছে হও আগুয়ান, অর্থাৎ আগুয়ান মানে এগিয়ে যাওয়া। অর্থাৎ বলছে কি যে সামনে যদি আমার বিপদ এসে যায় আমি যেন সেই বিপদ দেখে ভয়ে পিছিয়ে না চলে যাই বা ভয়ে যেন মুখ লুকিয়ে না থাকি। যখন বিপদ আসবে সেই বিপদের সামনে যেন আমি বুক বড় করে আমি যেন সেই বিপদের সামনে এগিয়ে যেতে পারি। নাই কি শরীরে তব রক্ত মাংস প্রাণ, অর্থাৎ একটা মানুষ যার শরীরে রক্ত মাংস প্রাণ, এই মানুষ যখন সৃষ্টি হয় সবার মধ্যেই কিন্তু রক্ত মাংস প্রাণ রয়েছে। তাহলে আমি যদি বিপদে গিয়ে এগিয়ে যেতে পারি বিপদ দেখে, তুমি কেন বিপদ দেখে পিছিয়ে আসছো? এটাই কিন্তু লেখিকা বোঝাতে চেয়েছেন যে মানুষ মান আর হুঁশ এই দুটো থাকলেই কিন্তু সে মানুষ তৈরি হয়। তার শরীরে রক্ত মাংস প্রাণ থাকতে পারে কিন্তু যার মান আর হুঁশ এই দুটো জিনিস রয়েছে সেই কিন্তু একমাত্র মানুষের মতো মানুষ তৈরি হতে পারবে। হাত পা সবারই আছে মিছে কেন ভয়, চেতনা রয়েছে যার সে কি পড়ে রয়। অর্থাৎ হাত পা রক্ত মাংস দিয়ে সমস্ত মানুষই কিন্তু তৈরি। তাহলে আমার যেমন হাত পা আছে তোমারও রয়েছে, তাহলে তোমার মধ্যে সেই চেতনাটাকে তৈরি করো যে না আমি ভয়ে পিছিয়ে যাব না, বিপদ দেখে পালিয়ে যাব না, আমি আমার বুক সোজা করে মেরুদণ্ড সোজা করে আমি অসতের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব। এই চেতনা যতক্ষণ না তোমার মধ্যে আসবে তুমি কিন্তু কোনো কাজ করতে পারবে না। আর এই চেতনা যদি তোমার মধ্যে চলে আসে তাহলে তুমি কেন ভয় পাচ্ছ? তুমি অবশ্যই বিপদ দেখে এগিয়ে যাও এবং বিপদকে তুমি জয় করো। সে ছেলে কে চাই বলো কথায় কথায়, আসে যার চোখে জল মাথা ঘুরে যায়, সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন। অর্থাৎ বলছে সে ছেলে কে চায়, মানে যখন লেখিকা বোঝাচ্ছেন প্রথমেই কিন্তু তিনি বলেছেন যে আমাদের দেশে সেই ছেলেটা কবে হবে যে সমস্ত কিছুর বিরুদ্ধে লড়াই করবে, প্রতিবাদ চালাবে। লেখিকা কিন্তু এইরকম ছেলে চাইছে না যে কথায় কথায় কি করবে, যার চোখে জল চলে আসবে, যার মাথা ঘুরে যাবে। অর্থাৎ যখন সে সামনে প্রতিবাদ করার জন্য লড়াই চালাবে সে যেন ভয়ে পিছিয়ে না চলে আসে। এই ভয়ে যদি পিছিয়ে চলে আসে এইরকম ছেলেকে কিন্তু লেখিকা আমাদের দেশের মধ্যে চায়নি। আমাদের দেশের স্বাধীনতার জন্য তিনি একজন দৃঢ় প্রতিজ্ঞ, মানে বুকে বল নিয়ে সদা প্রাণে হাসি নিয়ে যে ছেলেটা তৈরি হবে সেই ছেলেকে তিনি কিন্তু আমাদের ভারতবর্ষের বুকে চেয়েছিলেন।
বলেছে সাদা প্রাণে হাসি মুখে করো এই পণ, মানুষ হইতে হবে মানুষ যখন, মানে আমি মানুষ হিসেবে জন্ম নিয়েছি ঠিকই, কিন্তু আমাকে মানুষ নিজেকে নিজে তৈরি করতে হবে। মানুষ হিসেবে আমি পশু পাখি নই, আমি হয়তো গরু ছাগল নই, আমি মানুষরূপী এক ব্যক্তি যে জন্ম নিয়েছি এই পৃথিবীতে। কিন্তু এই পৃথিবীর বুকে সোজা হয়ে মেরুদণ্ড সোজা করে মাথা উঁচু করে দাঁড়িয়ে মুখে হাসি রেখে আর কি বলেছে, মনের মধ্যে একটা দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে যে আমি যখন মানুষ হিসেবে জন্ম নিয়েছি আমাকে মানুষ হয়ে উঠতে হবে, মানুষের পাশে দাঁড়াতে হবে, বিপদের দিকে এগিয়ে যেতে হবে এবং প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ কিন্তু চালিয়ে যেতে হবে। কৃষকের শিশু কিংবা রাজার কুমার সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাঝার, হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, তোমরা মানুষ হলে দেশের কল্যাণ। তাহলে কি বলছে, কৃষকের শিশু কিংবা রাজার কুমার, তিনি যে শিশুকে এই ভারতবর্ষের বুকে চেয়েছিলেন বা এই পৃথিবীর বুকে চেয়েছিলেন, সে যে রাজার ঘরেই জন্ম নিতে হবে বা কোনো কৃষকের ঘরে শিশু হয়ে জন্ম নিতে হবে এরকম কিন্তু নয়। সে কৃষকের শিশু মানে যে মাঠে খেটে খাচ্ছে সেও হতে পারে, বা যে লোহার পালঙ্কে সোনার পালঙ্কে শুয়ে রয়েছে সেই শিশুও হতে পারে। এই দুটো শিশু মানে নিম্নবিত্ত বা উচ্চবিত্ত এইটা কিন্তু লেখিকা ভাগাভাগি করেননি। তিনি বলেছেন কি, তুমি মাটিতে থাকলেও বা সোনার পালঙ্কে শুয়ে থাকলেও তোমাদের কিন্তু কাজ সবার রয়েছে, সবাই সমানভাবে কিন্তু কাজ করতে হবে, সবারই রয়েছে কাজ এ বিশ্ব মাজার। মানে তো কৃষকের শিশু বা রাজার শিশু যে ধরো মাঠে খেটে খাচ্ছে, কৃষকের শিশুদের কাজ কি, কৃষকরা যেমন মাঠে চাষ করে খাওয়ার জোগাড় করে বা অন্যের খাবার যোগান দেয়, তেমন রাজার শিশুও সে কিন্তু রাজার মতো দেশকে শাসন করতে শেখে। তো যে যার জায়গায় রয়েছে সেই জায়গা থেকে কিন্তু এই বিশ্ব মাঝারে মানে এই পৃথিবীর বুকে তার নিজস্ব কাজ কিন্তু তাদের করে দেখাতে হবে। লেখিকা এরকম শিশুই কিন্তু এই ভারতবর্ষের বুকে চেয়েছিলেন। হাতে প্রাণে খাটো সবে শক্তি করো দান, অর্থাৎ সবাইকে কিন্তু হাতে প্রাণে অর্থাৎ দু হাত ভরে খাটতে হবে। ও খাটছে বলে আমি দেখব বা ও লড়াইয়ে এগিয়ে যাচ্ছে আমি এখন বসে থাকি, এই জিনিসটা কিন্তু করলে হবে না। ও যখন এগিয়ে যাচ্ছে ওকে শক্তি দেওয়ার জন্য আমাকেও কিন্তু ওর পাশে পাশে যেতে হবে। এটাই কিন্তু বলেছেন যে শক্তি করো দান, অর্থাৎ শক্তিকে কাউকে দেয়া যায় না। কিভাবে শক্তি দিতে হয়, আমি যখন কোনো বিপদের দিকে এগিয়ে যাচ্ছি আমার পাশে যে রয়েছে সে যে ব্যক্তিই হোক না কেন সে যেন ভয়ে পিছিয়ে না যায়, সে যদি আমার পাশে আমাকে সাহস দেওয়ার মতো আমার সাথে থাকে সে আপনা আপনি তার শক্তিটা আমাকে কিন্তু দিতে পারবে। আমি আরও মনোবল নিয়ে দৃঢ় প্রতিজ্ঞা নিয়ে কিন্তু সেই লড়াইয়ের দিকে আমি এগিয়ে যেতে পারবো। তোমরা মানুষ হলে দেশের কল্যাণ, অর্থাৎ যে মানুষ রূপে জন্ম নিয়েছ এই পৃথিবীর বুকে সে যদি মানুষের মতো মানুষ নিয়ে মনুষ্যত্ব নিয়ে এই পৃথিবীর বুকে দাঁড়িয়ে লড়াই চালিয়ে যেতে পারো, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে পারো, তবেই কিন্তু আমাদের এই দেশ অর্থাৎ আমাদের এই মাতৃভূমি ভারতবর্ষ তার কিন্তু কল্যাণ তাতেই রয়েছে। তোমরা যদি মুখ লুকিয়ে চলে যাও, পিছপা হয়ে চলে যাও, তাহলে আমাদের এই ভারতবর্ষের মাথা কিন্তু সমস্ত জায়গায় নিচু হয়ে যাবে। সবাই কিন্তু আমাদের দিকে আঙুল তুলবে যে এর ভারতবর্ষের মেরুদণ্ড নেই কো। এই জিনিসটা যেন কোনো দিন না হয়। যাই কি বলছেন লেখিকা, যে মানুষ যখন হয়েছ তখন মানুষের মতো তোমরা মানুষ হও, মনুষ্যত্ব নিয়ে বেড়ে ওঠো, সবার পাশে দাঁড়িয়ে শক্তি দান করো, তবেই যেন আমাদের ভারতবর্ষের মাথা উঁচু হতে পারে বা আমরা যেন সমস্ত দেশের ওপর কর্তৃত্বটা রাখতে পারি, এতেই আমাদের কিন্তু কল্যাণ। তো এই গল্প এই ছড়াটা কিন্তু লাইন বাই লাইন আমি তোমাদের বলে দিলাম। তোমরা যেহেতু শিশু তাই এই লেখিকা কুসুম কুমারী দাস কিন্তু তোমাদের মধ্যেই সেই মানুষটাকে বা সেই শিশুটাকে খুঁজে পেতে চেয়েছে, যে সব সময় মেরুদণ্ড সোজা করে মানে যখন বিপদ আসবে তখন যে বিপদটা আসছে তাকে তার সামনে এগিয়ে গিয়ে সেই বিপদটাকে তাড়ানোর চেষ্টা করবে এবং মেরুদণ্ড সোজা করে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার চেষ্টা করবে। তাই লেখিকার এই লেখাগুলো কিন্তু তোমাদের জন্য খুবই প্রযোজ্য। তোমরা সেইভাবেই মানুষ তৈরি হও এবং সমস্ত শুধু নিজেদের বাবা মা না, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন বন্ধু বান্ধব এমনকি কোনো দুর্ভিক্ষজনিত বা কোনো দুস্থ মানুষ যদি তোমাদের কাছে সাহায্য চায় বা তোমাদের যদি মনে হয় তোমরা তাকে সাহায্য করতে পারো
পারবে অবশ্যই কিন্তু তোমরা করবে। তোমরা যেন পিছিয়ে যেও না, তোমরা পিছিয়ে গেলে সেই দুস্থ মানুষগুলো কিন্তু মনে আঘাত পাবে। তাই তোমরাও সেই রকম মানুষের মতো মানুষ হও যেরকম লেখিকা চেয়েছেন তার কবিতার মাধ্যমে তিনি যেমন বলেছেন। তো এই কুসুম কুমারী দাসের যে আদর্শ ছেলে, সেই আদর্শ ছেলে আমি আজকে তোমাদের পড়ালাম। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। যদি কোথাও কিছু সমস্যা থেকে থাকে তোমরা অবশ্যই আমাকে সেটা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব তোমাদের সমস্যার সমাধানের জন্য। এই আদর্শ ছেলে থেকে যে কোনো রকম এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে বা আদার্স যে কোনো চ্যাপ্টার, শুধু ক্লাস 4 নয়, এছাড়াও ক্লাস 1 থেকে 12 পর্যন্ত আদার্স যে কোনো চ্যাপ্টারের এমসিকিউ নোটস, বড় নোটস পেতে হলে তোমরা আমাদের যে ওয়েবসাইট www.lrnr.in এই ওয়েবসাইটে ভিজিট করো এবং সমস্ত কিছু তোমরা দেখে নিও।